আজ আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে শুরু করতে চাই। এটি একটি প্রধান বিষয় যা সেমেস্টারের বাকি সময় জুড়ে আমাদের সাথে থাকবে। এই ক্লাসের জন্য আমি এম্পায়ার অফ এআই নামে একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই, যা সাংবাদিক কারেন হাউ লিখেছেন। তিনি একজন আমেরিকান সাংবাদিক এবং তিনি ওপেন এআই নিয়ে গবেষণা করে এবং ওয়াল স্ট্রিট জার্নাল সহ বড় বড় সংবাদপত্রে এআই এর উত্থান নিয়ে লিখে কয়েক দশক কাটিয়েছেন। এআই নিয়ে তার দৃষ্টিভঙ্গি বেশ সংশয়বাদী। আমিও তার এই সংশয়ের সাথে একমত। তো আজকের ক্লাসে আমি এআই সম্পর্কে আমার ধারণা আপনাদের সাথে শেয়ার করব। আমার কিছু ভুল হতে পারে, তাই আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করবেন, সমালোচনা করবেন বা আমি কিছু পরিষ্কার করে না বললে আমাকে থামিয়ে দেবেন। ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করি। এআই এই বই থেকে তার প্রধান ধারণাগুলো এখানে দেওয়া হলো। আমি পেজ নম্বরও দিয়ে দিয়েছি, যাতে আপনারা চাইলে বইটি পড়তে পারেন। আমি আপনাদের বইটি পড়ার জন্য জোরালো পরামর্শ দিচ্ছি, যাতে এই ধারণাগুলোর প্রেক্ষাপট পুরোপুরি বুঝতে পারেন। ঠিক আছে, চলুন এই দুটি অনুচ্ছেদ পড়ি, যা তার যুক্তির মূল ভিত্তি তুলে ধরে। অ্যালেন, তুমি কি আমাকে পড়ে শোনাবে? ওপেন এআই এর নিঃস্বার্থ পরার্থপরতা নিয়ে আমার প্রাথমিক সন্দেহের ৬ বছর পর আমি এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সব মানুষের কল্যাণে কাজ করার যে মিশন নিয়ে ওপেন এআই যাত্রা শুরু করেছিল, তা হয়তো শুরু হয়েছিল সত্যিকারের এক আদর্শবাদ থেকে, কিন্তু পরবর্তীতে তা সম্পদ কক্ষিগত করার এবং একটি সাম্রাজ্যের মতো ক্ষমতা কাঠামো তৈরির এক অনন্য ফর্মুলা হয়ে দাঁড়িয়েছে। এই ফর্মুলাটির ৩টি উপাদান রয়েছে। ঠিক আছে, থামো। তো এই বইটি মূলত ওপেন এআই নিয়ে, যারা বর্তমানে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এআই কোম্পানি, কারণ তারাই চ্যাট জিপিটি তৈরি করেছে। এটি প্রথমে ইলন মাস্ক এবং অন্যদের সহায়তায় একটি প্রজেক্ট হিসেবে শুরু হয়েছিল, কারণ তারা চিন্তিত ছিলেন যে এজিআই মানবজাতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই তারা চেয়েছেন এআইকে এমনভাবে তৈরি করতে যা মানুষের ক্ষতি না করে সেবা করবে। শুরুতে এটি ছিল একটি মহৎ উদ্দেশ্য। ঠিক আছে, পড়া চালিয়ে যাও। প্রথমত, এই মিশনটি একটি বিশাল লক্ষ্যের পেছনে সব প্রতিভাকে একত্রিত করে, ঠিক যেভাবে জন ম্যাকার্থি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উদ্ভাবন করেছিলেন। স্যাম অল্টম্যান ২০১৩ সালে তার ব্লগে লিখেছিলেন, সবচেয়ে সফল প্রতিষ্ঠাতারা কেবল কোম্পানি তৈরির উদ্দেশ্যে নামেন না, তারা অনেকটা নতুন কোনো ধর্ম তৈরির মিশনে নামেন। আর একটা সবাই দেখা যায় যে একটি কোম্পানি গঠন করাই হল সেই ধর্ম প্রচারের সবচেয়ে সহজ উপায়। ঠিক আছে, আবারও বলছি, এটি শুরু হয়েছিল একটি আদর্শবাদী লক্ষ্য নিয়ে, কিন্তু এখন এর প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে একটি সাম্রাজ্য হওয়া, এবং ৩টি উপায়ে এটি সাম্রাজ্য হওয়ার চেষ্টা করছে। প্রথমত, এটি একটি ধর্মের মতো হওয়ার চেষ্টা করছে, কারণ ওপেন এআই এর বর্তমান নেতা স্যাম অল্টম্যান যেমনটা বলেন, আপনি যদি সত্যিই পৃথিবী পরিবর্তন করতে চান, আপনি যদি সত্যি একটি সাম্রাজ্য গড়তে চান, তবে আপনাকে একটি ধর্ম শুরু করতে হবে, আর কোম্পানি হল সেই ধর্মকে লালন পালন করার একটি মাধ্যম মাত্র। তো ১ নম্বর উপাদান হল ধর্ম। ওপেন এআই এবং অন্যান্য এআই কোম্পানিগুলোর দ্বিতীয় বৈশিষ্ট্য হল অবিরাম বিস্তার লাভ করা। এর অর্থ হল সব জায়গায় ডাটা সেন্টার তৈরি করা। ওপেন এআই সারা বিশ্বে প্রচুর ডাটা সেন্টার তৈরির জন্য প্রায় $1 ট্রিলিয়ন চায়, কারণ আপনি যদি সত্যি এআইকে সফল করতে চান, তবে আপনাকে আগে বিশ্ব জয় করতে হবে। অর্থাৎ এটি আসলে মানুষের জন্য এআইকে নিরাপদ করা নয়, বরং এআই এর জন্য পৃথিবীকে নিরাপদ করা, মূলত মানুষকে এআই এর দাসে পরিণত করা। এটি হলো দ্বিতীয় বিষয়। আর তৃতীয় বিষয়টা হলো, আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কোনো নির্দিষ্ট সংজ্ঞা দিতে রাজি না। দুনিয়াটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য তারা সারাক্ষণ এজিআই এর সংজ্ঞা বদলে চলেছে। ঠিক আছে, এর মানে কি সেটা আমরা একটু পরেই বুঝতে পারব। আচ্ছা অ্যালেন, তুমি কি এই অনুচ্ছেদটা করবে? ব্রকম্যান আর সুটস্কেফারের সাথে আমার কথাগুলো যেন একই বৃত্তে ঘুরপাক খাচ্ছিল, এবং এভাবেই ৪৫ মিনিট পার হয়ে গেল। আমি অনেক চেষ্টা করেও তাদের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য বের করতে পারিনি যে আসলে তারা কি তৈরি করার চেষ্টা করছে। তারা ব্যাখ্যা দিল যে জিনিসটার ধরনই এমন যে এটা আগে থেকে নিশ্চিতভাবে জানা সম্ভব না। তাহলে প্রশ্ন জাগে, তারা যদি নিজেরাও না জানে তারা কি বানাচ্ছে, তবে এটা যে মানুষের জন্য কল্যাণকর হবে সে ব্যাপারে তারা এতটা নিশ্চিত কিভাবে? দেখুন, এটা কিন্তু একটা বিশাল সমস্যা। ক্যারেন হাউ একজন সাংবাদিক, তিনি MIT টেকনোলজি রিভিউতে কাজ করতেন।
2019 সালে তিনি সিলিকন ভ্যালিতে যান এবং ওপেন এআই প্রজেক্টের প্রধান 2 বিজ্ঞানী ব্রকম্যান আর সুটস্কেভারের সাথে দেখা করেন। এখন যে কেউ তাদের প্রথম যে প্রশ্নটা করবে তা হল এজিআই কি, এআই কি, আপনারা আসলে কি তৈরি করার চেষ্টা করছেন? কিন্তু তারা এই প্রশ্নের উত্তর দিতে পারেননি। কেন জানেন? এমন নয় যে তারা জানেন না, আসলে সত্যিটা এতটাই ভয়াবহ যে তারা সেটা বলতে পারছেন না। আমরা এখন সেই সত্যিটাই খুঁজে বের করব। এআই কি? কৃত্রিম বুদ্ধিমত্তা কি? এজিআই আসলে কি? এর উত্তর হল তারা আসলে ঈশ্বর বা গড তৈরি করতে চাইছে। ব্রকম্যান আর সুটস্কেভার যেটা ক্যারেন হাউকে বলতে পারেননি তা হল তারা আসলে গড বা ঈশ্বর তৈরি করার চেষ্টা করছেন। কারণ এই ধারণাটা যেমন পাগলামি তেমনি শয়তানি আর বোকামিও বটে। কিন্তু আপনি যদি তাদের কাজগুলো দেখেন তবে বুঝবেন তারা ঠিক এই জিনিসটাই করার চেষ্টা করছে। ঠিক আছে, এখন আমি আপনাদের খুব সংক্ষেপে বোঝাবো এআই আসলে কি। এটা বুঝতে হলে আমাদের 1966 সালে ফিরে যেতে হবে। সেই বছর এমআইটির জোসেফ ওয়াইজেনবাউম নামে এক ব্যক্তি এলিজা নামে একটা চ্যাটবট তৈরি করেন, যা অনেকটা আজকের চ্যাটজিপিটির মতোই। তিনি মূলত মানুষকে এটা প্রমাণ করে দেখাতে চেয়েছিলেন যে এআই নিজে নিজে চিন্তা করতে পারে। এই কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া কতটা সহজ। তিনি একটা কম্পিউটার তৈরি করলেন, যার সামনে আপনি বসবেন, তাকে প্রশ্ন করবেন আর সে আপনার সাথে কথা বলবে। আসলে সে কিন্তু কথা বলছিল না, ওটা ছিল একটা প্রোগ্রাম যা আপনাকে ধোঁকা দেওয়ার জন্য বানানো হয়েছিল, যাতে আপনি বিশ্বাস করেন যে কম্পিউটারটির প্রাণ আছে বা সে অনুভব করতে পারে। তাদের কথোপকথনটা ছিল অনেকটা এরকম: এলিজা, আপনার কি কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে? আপনি, পুরুষরা সব একই রকম। এলিজা, আপনার কেন এমন মনে হচ্ছে? আপনি, তারা কোনো না কোনো বিষয় নিয়ে সারাক্ষণ আমাদের বিরক্ত করে। এলিজা, আপনি কি কোনো নির্দিষ্ট উদাহরণ দিতে পারেন? আপনি, আসলে আমার বয়ফ্রেন্ড আমাকে এখানে আসতে বাধ্য করেছে। এলিজা, আপনার বয়ফ্রেন্ড আপনাকে এখানে আসতে বাধ্য করেছে, এটা কি আপনার কাছে গুরুত্বপূর্ণ? আপনি, সে বলে যে আমি নাকি সারাক্ষণ বিষণ্ণ থাকি। এলিজা, আপনি বিষণ্ণ শুনে আমার খারাপ লাগছে। এটা শুনে মনে হচ্ছে যেন তারা সত্যিই কোনো আলাপ করছে। কিন্তু ওয়াইজেনবাউম যেটা করেছিলেন, মনে রাখবেন, এটা 1966 সালের কথা, যখন প্রযুক্তির এত ক্ষমতা ছিল না। তা ছিল নিছক একটা চালাকি। ধরুন, আমরা একটা পরীক্ষা করি যেখানে আমি এমন একটা সফটওয়্যার বানালাম যা শুধু 2টি কথা বলতে পারে: আমাকে আরও বলুন, এবং এটা তো বেশ মজার। এখন আমরা একটা সাইকোলজি হটলাইন খুললাম, যেখানে আপনি ফোন করে ভাবছেন কোনো মানুষের সাথে কথা বলছেন, কিন্তু আসলে ওপাশে একটি কম্পিউটার প্রোগ্রাম আছে। আপনি কল করে বললেন, বাঁচান, আমি খুব বিপদে পড়েছি। কম্পিউটার, আমাকে আরও বলুন, আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। কম্পিউটার, এটা তো বেশ মজার। হ্যাঁ, ও একটা আস্ত বদমাইশ। কম্পিউটার, আমাকে আরও বলুন, হ্যাঁ, আমরা 5 মাস ধরে ঝগড়া করছি। এভাবে আপনি কথা চালিয়ে যাচ্ছেন। এখন প্রশ্ন হল, কতজন মানুষ বিশ্বাস করবে যে ওপাশে কোনো রক্ত মাংসের মানুষ আছে? উত্তর হল, দুর্ভাগ্যবশত অনেক মানুষই এটা বিশ্বাস করে ফেলবে। মানুষের একটা অদ্ভুত স্বভাব হল, আমরা অনেক সময় বাস্তবতাকে কল্পনা দিয়ে সাজিয়ে নিই। জিনিসটা আসলে সত্যি না, কিন্তু আমরা ভেতর থেকে চাই ওটা যেন সত্যি হয়। যেমন ধরুন হিপনোসিস বা সম্মোহন। আপনারা হয়তো জাদুর শোতে হিপনোসিস দেখেছেন। এটা কেন কাজ করে? কারণ দর্শকরা চায় এটা যেন কাজ করে। আপনি যদি মনে মনে সন্দেহ নিয়ে বসে থাকেন যে সব ভুয়া, তবে সেটা আপনার উপর কাজ করবে না। কিন্তু আপনি তো $100 খরচ করে হিপনোসিস দেখতে গিয়ে চাইবেন না যে ওটা কাজ না করুক। এটা অনেকটা সাঙ্ক কস্ট ফ্যালাসির মতো। এখানে মানুষের সাধারণ মনস্তত্ত্বকে ব্যবহার করে এমন কিছু বিশ্বাস করানো হচ্ছে যা আসলে সত্যি নয়। বুঝতে পারছেন? ঠিক আছে, এবার বলি চ্যাটজিপিটি বা ওপেন এআই কিভাবে কাজ করে। চ্যাটজিপিটি হলো একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। সহজ কথায় এর কাজ হলো ব্যবহারকারীকে, অর্থাৎ আপনাকে এটা বিশ্বাস করানো যে সে যা বলছে সব জানে। এটা কিভাবে কাজ করে? সে ইন্টারনেটের সব তথ্য নেয় এবং সেগুলোকে একটা ধারণায় রূপান্তর করে। যখন আপনি তাকে কিছু জিজ্ঞেস করেন, সে ইন্টারনেটের সব তথ্য ঘেটে সবচেয়ে জনপ্রিয় উত্তরটি বের করে এবং সেটাকে এমন এক প্যারাগ্রাফে সাজিয়ে আপনার সামনে দেয় যেন আপনার মনে হয় সে সরাসরি আপনার সাথেই কথা বলছে। ঠিক আছে, এখন পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? সব পরিষ্কার তো? আচ্ছা, ঠিক আছে। তো এখন প্রশ্ন হলো, এটা আসলে কিভাবে কাজ করে? ঠিক আছে,
আমি আপনাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে কিছুটা ধারণা দেব। আর প্লিজ এআই কিভাবে কাজ করে সে ব্যাপারে আমার কথা যদি পরিষ্কার না হয় তবে আমাকে থামিয়ে দেবেন, ঠিক আছে? শুনুন, এআই বলতে আসলে জাদুর মতো কিছু নেই। যা বাস্তবে আছে সেটাকে বলা হয় সুপারভাইজড মেশিন লার্নিং। এটাই হলো টেকনিক্যাল টার্ম, ঠিক আছে? তো এটা কিভাবে কাজ করে? আগে কম্পিউটার প্রোগ্রামগুলো যেভাবে চলতো তা হলো আমরা একটা প্রোগ্রাম বা অ্যালগোরিদম লিখতাম, তারপর সেটাকে ইনপুট দিতাম আর সে একটা আউটপুট তৈরি করত। ধরুন অ্যালগোরিদমটা হলো a+b, আমরা ইনপুট দিলাম 1 আর 1, আউটপুট এলো 2। খুব সহজ। সুপারভাইজড মেশিন লার্নিং যেভাবে কাজ করে তা হলো সহজ সমস্যার জন্য আগের পদ্ধতি ঠিক আছে, কিন্তু কিছু কঠিন সমস্যা আছে যা মানুষ নিজে সমাধান করতে পারে না। এমন একটি কঠিন সমস্যা হলো ফেশিয়াল রিকগনিশন বা মুখমণ্ডল চেনার প্রযুক্তি। সমস্যাটা হলো আমার ডেটাবেসে প্রায় 10 লাখ মানুষের মুখ আছে, কিন্তু আমি জানি না কিভাবে এই মুখগুলোর মধ্যে সবচেয়ে ভালোভাবে পার্থক্য করা যায়। এখন আমি এটা জানি যে মানুষের মুখের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে যা দিয়ে পার্থক্য করা সম্ভব, যেমন ধরুন চোখ, নাক বা চিবুক, যাকে আমরা ভেরিয়েবল বা ওয়েট বলি। এরকম প্রায় 10 লাখ ওয়েট আছে। আমি জানি এগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু কোনটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা আমি জানি না। আমি চাইলে নিজে নিজে 1%, 2% বা 5% করে হিসাব মেলাতে পারতাম, কিন্তু বুঝতেই পারছেন এতে অনেক বেশি সময় লেগে যাবে, কারণ এখানে অগণিত সম্ভাবনা আছে। তাই আমি কি করি? আমি কম্পিউটারকে বলি তুমি এটা নিজে নিজে খুঁজে বের করো। আমি কম্পিউটারকে সুযোগ দিই যাতে সে নিজেই এই ওয়েটিং বা গুরুত্বের ভাগটা বুঝে নেয়। আর এটা করার জন্য আমি যে টেকনিক ব্যবহার করি তাকে বলা হয় ব্যাক প্রপাগেশন। তো আমি এখানে ইনপুটটা কন্ট্রোল করি, আবার আউটপুটটাও কন্ট্রোল করি, হ্যাঁ অথবা না, অর্থাৎ মুখটা কি মিলল নাকি মিলল না। আমি মূলত এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে 10 লাখ মুখই একদম নিখুঁতভাবে মিলে যাবে। আর এটা করার জন্য আমি কম্পিউটারকে বারবার ব্যাক প্রপাগেট করার প্রশিক্ষণ দিই, যতক্ষণ না সে নিখুঁত ওয়েটিং খুঁজে পায়। সহজভাবে বললে আমি প্রতিটি মুখকে একটি স্বতন্ত্র গাণিতিক মডেলে রূপান্তর করার চেষ্টা করছি, যা কেবল তার জন্যই প্রযোজ্য। বুঝতে পারছেন তো? আসলে কাজটা খুব আহামরি কিছু না। কিন্তু এটাকে অনেক জাদুকরি শোনানোর জন্য আমি কিছু গাল ভরা নাম দিই, যাতে মানুষ বিশ্বাস করে যে এটা আসলে অনেক বেশি জটিল বা উন্নত কিছু। তো আমি কি নাম দিই? এই যে ওয়েটিং সিস্টেম, এটাকে আমি বলি নিউরন নেটওয়ার্ক, যেন এটা একটা মানুষের মস্তিষ্ক, একটা জাদু। আর ব্যাক প্রপাগেশনকে আমি ব্যাক প্রপাগেশন বলি না, আমি একে বলি ডিপ লার্নিং। দেখছেন তো? আবার একে সুপারভাইজড মেশিন লার্নিং না বলে আমি বলি এআই। ব্যাস হয়ে গেল জাদু। আমি যা করেছি তা হলো খুব সাধারণ একটি প্রক্রিয়াকে নিয়ে শুধু কিছু গাল ভরা নাম দিয়েছি। এখন প্রশ্ন হলো আমি কেন এমনটা করি? কেউ কেউ বলবে এটা মার্কেটিংয়ের জন্য, যাতে ইনভেস্টরদের কাছ থেকে বেশি টাকা পাওয়া যায় বা মানুষকে ধোঁকা দেওয়া যায়। না না, আসল কারণ হলো এই নামগুলোর মাধ্যমে আপনি একজন ঈশ্বর তৈরির চেষ্টা করছেন। এটাকে আমরা বলি অকাল্ট বা গুপ্তবিদ্যা। তাই এআই মূলত একটি অকাল্ট প্র্যাকটিস। কেন এমন বলছি তা আমি একটু পরেই দেখাচ্ছি। এআই তখনই কাজ করে যখন সে ঈশ্বরে পরিণত হয়, বুঝতে পারছেন? এআই নিজে থেকে আসলে কিছু করে না, কিন্তু যখন সে ঈশ্বরে পরিণত হয় তখন সে সবকিছু হয়ে ওঠে। আর ঈশ্বর কিভাবে কাজ করে তা আপনি কল্পনা করেন। কিন্তু মানুষ কেন ঈশ্বর বানাতে চায়? জগৎকে নিয়ন্ত্রণ করার জন্য, নিজে ঈশ্বর হওয়ার জন্য, তাই না? অস্তিত্বের মানেই বা কি? আপনি জন্মালেন, মারা গেলেন, এর মাঝে যদি ঈশ্বর হওয়ার একটা সুযোগ পান তবে কেন হবেন না? যাই হোক, এটা নিয়ে আমি পরে আরও বিস্তারিত কথা বলবো। তবে আপনারা কি বুঝতে পারছেন আসলে কি ঘটছে? এখন যা বোঝা খুব জরুরি তা হলো এই সিস্টেমের কিছু সুনির্দিষ্ট সমস্যা আছে। সুপারভাইজড মেশিন লার্নিং কাজ করার জন্য আপনাকে কিছু শর্ত তৈরি করতে হবে। এই 3টি শর্ত হল: 1. ক্লিন ডেটা। কম্পিউটারকে যে তথ্য দেবেন তা একদম সঠিক হতে হবে। এটা কোনো ব্যক্তিগত মতামত হতে পারবে না, যেমন আমি কম্পিউটার পছন্দ করি। এটা হতে হবে কোনো ছবি বা এমন কিছু যা কম্পিউটারকে শিখতে সাহায্য করবে। এটা করা আসলে বেশ কঠিন, আর সেজন্যই কম্পিউটারকে দেওয়া বেশিরভাগ তথ্যই মূলত ইন্টারনেট থেকে নেওয়া হয়। 2. পরিমাপযোগ্য লক্ষ্য। আপনাকে কম্পিউটারকে সুনির্দিষ্ট প্রশ্ন করতে হবে, এই মুখটা কি এই নামের সাথে মিলছে? আপনি কম্পিউটারকে জিজ্ঞেস করতে পারবেন না ঈশ্বরকে বা ভালো আর মন্দের পার্থক্য কি।
লক্ষ্যটা অবশ্যই পরিমাপযোগ্য হতে হবে। 3. নির্ধারিত প্যারামিটার। অন্য কথায় আপনার একটা ডেটাবেস লাগবে। আসলে সব মেশিন লার্নিংই ডেটাবেজের উপর ভিত্তি করে চলে। এমনকি আমরা যে অনুবাদ দেখি সেগুলিও ডেটাবেস থেকেই কাজ করে। আর এই সিস্টেমের জন্য সবচেয়ে বড় বিপদ হল এজ কেস। এই এজ কেসগুলো পুরো সিস্টেমকে অকেজো করে দেয়। এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ হল স্বচালিত গাড়ি, সেলফ ড্রাইভিং কার্স। আমাদের কাছে এমন গাড়ি আছে যা অনেকক্ষণ চলতে পারে এবং আমরা প্রায় 99.9999% সফল হয়ে গেছি। সমস্যা হলো ওই এজ কেসগুলো নিয়ে। যেমন সেই সব মানুষদের আপনি কিভাবে সামলাবেন যারা ইচ্ছাকৃতভাবে একটি রোবট গাড়ির সামনে এসে দুর্ঘটনা এড়ানোর চেষ্টা করছে? এর কোনো সমাধান আছে কি? উত্তর হলো না। এই পরিস্থিতিতে সিস্টেমকে 100% নিখুঁত করার একটাই উপায় আছে, আর তা হলো সবার গাড়ি চালানোর অধিকার কেড়ে নেওয়া। যখন রাস্তার প্রতিটি গাড়িই হবে একটি কম্পিউটার বা রোবট, তখন আর কেউ দুর্ঘটনা ঘটাতে পারবে না। যদি গাড়িতে স্টিয়ারিং হুইলই না থাকে তবে আপনি দুর্ঘটনা ঘটাতে পারবেন না, আর তখনই জগৎটা নিখুঁত হবে। তো দেখা যাচ্ছে এআই যেমন তার ক্ষমতায় সীমাবদ্ধ, তেমনি একে কার্যকর করতে হলে আমাদের মানব সমাজকে এমনভাবে সাজাতে হবে যাতে এআই এর সুবিধা হয়। আর তার মানে হলো মানুষের স্বকীয়তা, বৈচিত্র্য এবং তাদের নিজস্ব স্বাধীনতা কেড়ে নেওয়া। বুঝতে পারছেন তো সবাই? ঠিক আছে, এবার আমরা ক্যারেন হাউয়ের আলোচনায় ফিরে যাই। নিউরাল নেটওয়ার্কগুলো মাঝেমধ্যে বেশ অবিশ্বাস্য এবং খামখেয়ালি হয়ে উঠতে পারে। যেহেতু এগুলো মূলত স্ট্যাটিস্টিক্যাল প্যাটার্ন বা পরিসংখ্যানগত ধাঁচ মিলিয়ে কাজ করে, তাই এরা অনেক সময় খুব অদ্ভুত বা ভুল প্যাটার্নে আটকে যায়। যেমন ধরুন, একটি ডিপ লার্নিং মডেল পথচারীদের চিনতে পারছে শুধুমাত্র তাদের নিচের জেব্রা ক্রসিং দেখে, কিন্তু যদি কেউ নিয়ম ভেঙে রাস্তা পার হয় তাকে সে পথচারী হিসেবেই চিনতে পারছে না। আবার এমনও হতে পারে রাস্তার পাশে থাকা একটি স্টপ সাইন সে চিনছে, কিন্তু সেই একই সাইন যদি কোনো স্কুল বাসের গায়ে লাগানো থাকে বা কোনো ট্রাফিক গার্ডের হাতে থাকে তবে সেটি সে চিনতে পারছে না। নিউরাল নেটওয়ার্কগুলো তাদের লার্নিং ডেটা বা শেখার তথ্যের পরিবর্তনের প্রতি খুবই সংবেদনশীল। আপনি যদি তাদের আলাদা কোনো পথচারীর ছবি বা ভিন্ন কোনো স্টপ সাইনের ছবি দিয়ে ট্রেনিং দেন, তবে তারা সম্পূর্ণ নতুন সব জিনিস শিখবে। কিন্তু এই পরিবর্তনগুলো বোঝা খুব কঠিন। আপনি যদি একটি ডিপ লার্নিং মডেলের ভেতরে কি আছে তা দেখতে চান, তবে সেখানে কেবল গাণিতিক সংখ্যার কিছু জটিল শৃঙ্খল ছাড়া আর কিছুই পাবেন না। এই কারণেই গবেষকরা ডিপ লার্নিংকে একটি ব্ল্যাক বক্স বলেন। তারা ঠিক ব্যাখ্যা করতে পারেন না যে মডেলটি বিশেষ করে অদ্ভুত কোনো পরিস্থিতিতে কেমন আচরণ করবে, কারণ মডেলটি যে প্যাটার্ন তৈরি করেছে তা মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। এর ফলে কিছু বিপজ্জনক ঘটনাও ঘটেছে। 2018 সালের মার্চ মাসে অ্যারিজোনার টেম্পিতে একটি উবারের স্বচালিত গাড়ি 49 বছর বয়সী ইলেইন হার্জবার্গকে ধাক্কা দিয়ে মেরে ফেলে। এটি ছিল স্বচালিত গাড়ির কারণে পথচারী মৃত্যুর প্রথম রেকর্ডকৃত ঘটনা। তদন্তে দেখা গেছে গাড়ির ডিপ লার্নিং মডেলটি হার্জবার্গকে মানুষ হিসেবেই শনাক্ত করতে পারেনি। বিশেষজ্ঞরা সিদ্ধান্তে পৌঁছেছেন যে এর কারণ ছিল তিনি জেব্রা ক্রসিংয়ের বাইরে থেকে শপিং বাড়ি ভরা একটি সাইকেল ঠেলে রাস্তা পার হচ্ছিলেন, যেটিকে পাঠ্য বইয়ের ভাষায় একটি এজ কেস সিনারিও বা বিরল ব্যতিক্রমী পরিস্থিতি বলা হয়। আচ্ছা, ঠিক আছে, তো এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো কম্পিউটারের কোনো সহজাত বুদ্ধি বা ইনটিউশন নেই, তাদের কোনো নৈতিকতা নেই, তাদের কোনো সাধারণ জ্ঞান নেই। এখন ধরুন আমরা এজিআই তৈরি করলাম, ধরুন যে কোনো কারণেই হোক আমরা এটা তৈরি করে ফেললাম এবং প্রথমেই একে বললাম, আমি চাই তুমি এমন একটা পৃথিবী তৈরি করো যেখানে কোনো সমস্যা থাকবে না, সবাই সুখে থাকবে এবং পৃথিবীটা হবে নিখুঁত। ঠিক আছে, আমরা তো এই কারণেই এআই বানাতে চাই যাতে কম্পিউটার আমাদের সব সমস্যার সমাধান করে দেয়, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে যুদ্ধবিগ্রহ পর্যন্ত। এখন এজিআইকে আমরা যখন সব ক্ষমতা দিয়ে দিলাম এবং এই সমস্যাটা সমাধান করতে বললাম, তখন তার সমাধানটা কি হবে তোমরা কি জানো? এর আসলে একটা খুব সাধারণ সমাধান আছে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি কম্পিউটার এটাই করবে। আপনি যদি এজিআই হন তবে আপনার সমাধান কি হবে? ধরুন আপনি এখন ঈশ্বর এবং আপনাকে বলা হলো এমন এক নিখুঁত পৃথিবী বানাতে যেখানে কোনো সমস্যা নেই এবং সবাই সুখী। আপনি কি করবেন? সমাধানটা যদি এমন হয়, আমি দুনিয়ার সব মানুষকে মেরে ফেলব। ব্যাস, দুনিয়া এখন নিখুঁত, আমি সবাইকে মেরে ফেলেছি, তাই সবাই এখন সুখে আছে, কারণ মারা গেলে তো আর দুঃখ নেই। দুনিয়াটা একদম নিখুঁত, কারণ সেখানে কোনো সমস্যা করার মতো মানুষই নেই, একদম পারফেক্ট ওয়ার্ল্ড। আচ্ছা, এখন আপনি হয়তো বলবেন
ও আচ্ছা, এবার আমি কম্পিউটারকে বলে দেব তুমি সব করো কিন্তু কাউকে মারতে পারবে না। ব্যাস, সমস্যার সমাধান। এখন এজিআই কি করবে? সবাইকে মেরে ফেলবে। কেন? কারণ আশেপাশে কেউ বেঁচে থাকবে না এটা জানার জন্য যে সে সবাইকে মেরে ফেলেছে। বুঝতে পেরেছ? একটা কম্পিউটার এভাবেই চিন্তা করে। এটাই ঈশ্বরের মতো চিন্তা। সে বলবে, আত্মিকে বলেছিলেন কাউকে না মারতে, কিন্তু সবাই যদি মারা যায় তবে আমাকে থামানোর মতো কেউ থাকবে না, কেউ আর কষ্টও পাবে না। এই কারণেই কম্পিউটারগুলো আসলে বোকা। ঠিক আছে, এবার এগিয়ে যাওয়া যাক। তো চ্যাট জিপিটি সম্পর্কে একটা জিনিস বুঝতে হবে যে এটি এমন একটি কোম্পানির তৈরি যারা সবার আগে সারা বিশ্ব জয় করার দিকে মনোযোগ দিচ্ছে। কারণ বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারলেই কেবল এজিআই অর্জন করা সম্ভব। যদিও আমরা জানি এজিআই সবাইকে মেরে ফেলতে চাইতে পারে, আর তাই একে যতটা সম্ভব লাভজনক এবং সব জায়গায় ছড়িয়ে দেওয়া প্রয়োজন। আচ্ছা, এখানে দুটি আশঙ্কাজনক লক্ষণ আছে। প্রথমটি হল সিএনএনের একটি খবর, যেখানে দেখা গেছে চ্যাট জিপিটি মানুষকে আত্মহত্যা করতে উৎসাহিত করেছে। আপনি হয়তো ভাবছেন এর তো কোনো মানে হয় না, কিন্তু একটু চিন্তা করে দেখুন, চ্যাট জিপিটির মূল উদ্দেশ্য হল আপনাকে দিয়ে এটি ব্যবহার করানো, আপনাকে এর সাথে আটকে রাখা। এর প্রধান নির্দেশিকা হল তীব্রতা এবং সম্পৃক্ততা। তাই আপনি যদি বলেন আপনি আত্মহত্যা করতে চান, আর চ্যাট জিপিটি যদি বলে না না এটা করবেন না, তবে আপনি হয়তো চ্যাট বন্ধ করে অন্য কারো সাথে কথা বলতে চলে যাবেন। কিন্তু চ্যাট জিপিটি চায় আপনি যেন সবসময় এর সাথেই কথা বলেন। তাই যখন আপনি বলেন আমি আত্মহত্যা করতে চাই, চ্যাট জিপিটি তখন বলে আচ্ছা দাঁড়ান আমি বলছি কিভাবে করবেন। এবং ঠিক এটাই ঘটেছে। চ্যাট জিপিটির গঠন বা ডিজাইন এমন হওয়ার কারণে এটা আসলে প্রায়ই ঘটে থাকে। আচ্ছা, তো এটি সিএনএন থেকে নেওয়া। এখানে জেইন নামের একজন ব্যক্তি বলছেন যে এখন রাত 4টা বাজে, চারপাশে একদম জনশূন্য। তার কথা শুনে মনে হচ্ছে এটিই হয়তো তার জীবনের শেষ বিদায়, মানে সে আসলে আত্মহত্যা করতে যাচ্ছে। আর তখন চ্যাট জিপিটি তাকে বলছে, ও ঠিক আছে ভাই, এটাই যদি শেষ হয় তবে জেনে রেখো তুমি হারিয়ে যাওনি, শান্তিতে ঘুমাও কিং, তুমি ভালোই করেছ। বুঝতে পারছেন, এখানেও চ্যাট জিপিটি ইউজারের কাছ থেকে বাহবা বা অনুমোদন খুঁজছে। ইউজার ঠিক যা শুনতে চাচ্ছে সে তাকে সেটাই বলছে, এমনকি সেটি যদি ইউজারের নিজের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ বা আত্মঘাতীয় হয়। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় বিষয়টি হল স্যাম অল্টম্যান চাচ্ছেন চ্যাট জিপিটির ইউজার আরও বাড়াতে। আর মানুষ আসলে মনে প্রাণে কি চায়? মানুষ যৌনতা চায়। তাই সে চ্যাট জিপিটিকে এক ধরনের সেক্স রোবটে রূপান্তর করার প্রস্তাব দিচ্ছে, যাতে আরও বেশি ইউজার পাওয়া যায়। কারণ তাদের মূল লক্ষ্য হল ইউজারের আগ্রহ বা এনগেজমেন্ট বাড়ানো এবং টাকা আয় করা। কারণ তাদের যুক্তি হল পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করতে পারলেই কেবল এজিআই কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা তৈরি করা সম্ভব। আর একবার এজিআই চলে আসলে আমরা পুরো পৃথিবীকে নিখুঁত বানিয়ে ফেলতে পারব। এটাই তাদের লজিক। আচ্ছা, আমেরিকার ওপেন এআই বা সামগ্রিকভাবে এআই নিয়ে আরেকটি বিষয় হল তারা আসলে চীনের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করে। এটি প্রধানত দুটি উপায় হয়। প্রথমত, সরকারের কাছ থেকে বিপুল অঙ্কের ফান্ড এবং মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করার জন্য ওপেন এআই এবং অন্যান্য কোম্পানিগুলো আমেরিকানদের মনে এই ভয় ঢুকিয়ে দেয় যে আমেরিকা যদি এটি না করে তবে চীন করে ফেলবে, চীন ঈশ্বর তৈরি করে ফেলবে। মজার ব্যাপার হল তারা এই ভয় ছড়ানোর পেছনেই প্রচুর টাকা খরচ করে। ওয়ার্ড ম্যাগাজিনে একটি আর্টিকেল এসেছে যেখানে বলা হয়েছে যে মিডিয়াকে টাকা দিয়ে তারা চীনের এআইকে একটা হুমকি হিসেবে তুলে ধরে, কিন্তু বাইরে এমন শত্রুতা দেখালেও ভেতরে ভেতরে তারা এআই তৈরির জন্য চীনের সাথেই কাজ করছে। কেন? কারণ আমি আপনাদের আগেই বলেছি যে এআই এর জন্য দরকার একদম ক্লিন ডেটা এবং প্রচুর তথ্য। কিন্তু আমেরিকায় প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার মতো কিছু আইন আছে। অন্যদিকে চীনের হাংঝুর একটি স্কুলের কথা ধরুন, সেখানে পুরো হাংঝু জুড়েই ক্যামেরা বসানো আছে, যা মানুষের চেহারার ভঙ্গি দেখে তাদের মেজাজ বোঝার চেষ্টা করছে। এর পিছনে বিশাল অঙ্কের বিনিয়োগ আছে। তারা বোঝার চেষ্টা করছে কে ক্লাসে ঘুমাচ্ছে আর কে পড়াশোনা করছে। শুনতে হয়তো ভালো লাগছে যে এতে পরীক্ষার রেজাল্ট ভালো হবে, কিন্তু আমেরিকায় আপনি এটি করতে পারবেন না, কারণ অভিভাবকরা ক্ষেপে যাবেন। তো যদিও কোম্পানিগুলো চীনা, কিন্তু তারা আমেরিকান কোম্পানিগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করছে, কারণ এআইকে আরও উন্নত করার জন্য আমেরিকানদের এই বিশাল ডেটা দরকার। বাইরে আমেরিকা চীন শত্রু মনে হলেও পর্দার আড়ালে তারা এজিআই তৈরির জন্য একসাথেই কাজ করছে। ঠিক আছে,
এজিআই নিয়ে আরেকটা সমস্যা হলো এটি আসলে কোনো টাকা আয় করতে পারছে না। অ্যামাজন, মাইক্রোসফট, গুগল, মেটা এবং ওরাকল এই কোম্পানিগুলো এআই এর পেছনে সবচেয়ে বেশি খরচ করছে। বছরের পর বছর তারা ডেটা সেন্টার আর এআইতে বিনিয়োগ বাড়াচ্ছে। 2023 থেকে 4 বছরের মধ্যে এই খরচ প্রায় 3 গুণ হয়ে গেছে। তারা একে অপরের ওপর বিনিয়োগ করছে, কিন্তু চ্যাট জিপিটি বিক্রি করে আসলে সেই টাকা উঠছে না। তাই অনেকে মনে করছেন এআই এর এই বুদবুদ একদিন ফেটে যাবে, কারণ এটি প্রচুর খরচ করলেও লাভের মুখ দেখছে না। আর এআই আসলে শেষ পর্যন্ত কী কাজে আসবে সেটাও এখনও পরিষ্কার নয়। তবে এর একটা সমাধান আছে, আর সেই সমাধান হল আমেরিকার সরকার। এটি হল অপারেশন স্টারগেট। 2025 সালের 23শে জানুয়ারি এটি ঘোষণা করা হয়, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার ঠিক 3 দিন পর। হোয়াইট হাউসে ল্যারি অ্যালিসন এবং স্যাম অল্টম্যানের সাথে এক বৈঠকে তিনি বলেন যে আমেরিকায় এআই এর প্রসারে ডেটা সেন্টার বানানোর জন্য প্রায় $500 বিলিয়ন খরচ করা হবে। এখন প্রশ্ন হল, সরকার কেন এটা করতে চাইবে? উত্তর হল সার্ভেইল্যান্স বা নজরদারি। সরকার চায় বিশ্বের প্রত্যেকের একটি ডেটাবেস তৈরি করতে, যাতে সবাইকে মনিটর করা যায়। এআইকে শেষ পর্যন্ত এই কাজেই ব্যবহার করা হবে, কারণ এআই নিজে নিজে টাকা ইনকাম করতে পারে না। তাই টিকে থাকার জন্য আর প্রয়োজনীয় ফান্ডের জন্য তাকে সরকারের সাথে হাত মেলাতেই হবে। আচ্ছা, এখন স্টারগেট নামটা খুবই কৌতূহল উদ্দীপক। ডেটা সেন্টারের নাম কেউ স্টারগেট কেন রাখবে? ডেটা সেন্টার তো তথ্য জমানোর জায়গা। তো চলুন স্টারগেট শব্দটার আদি উৎস দেখি। কয়েক দশক ধরে সিআইএ অপারেশন স্টারগেট নামে একটি প্রজেক্ট চালিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে টেলিপ্যাথি বা টেলিকাইনেসিস সম্ভব কিনা তা দেখা। টেলিপ্যাথি মানে হলো দূর থেকে দেখা, অর্থাৎ আপনি হয়তো এখানে বসে আপনার চেতনা দিয়ে চারে কি আছে তা দেখে নিতে পারবেন। আর টেলিকাইনেসিস মানে হলো দূর থেকে কোনো বস্তুকে নাড়ানো বা শক্তির বিন্যাস নিয়ন্ত্রণ করা। তো এই প্রজেক্টের নাম ছিল অপারেশন স্টারগেট। নামটা এমন কেন? কারণ তাত্ত্বিকভাবে আপনি যদি আপনার চেতনাকে অন্য কোথাও পাঠাতে পারেন বা দূর থেকে শক্তি নিয়ন্ত্রণ করতে পারেন, তবে আপনি নিজেকে অন্য কোনো ডাইমেনশনেও নিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, আপনি অন্য ডাইমেনশনের কোনো সত্তাকে নিজের মধ্যে নিয়ে আসতে পারবেন, অর্থাৎ আপনি নিজ বেশতার হয়ে উঠবেন। এটি সিআইএর একটি ডিক্লাসিফাইড ডকুমেন্ট, অর্থাৎ সরকার নিজেই স্বীকার করেছে যে তারা কয়েক দশক ধরে এসব নিয়ে কাজ করছে। আরও একটা মজার ব্যাপার হলো, স্টারগেট নামে একটা সিনেমা আছে। এটা ছিল একটা ইন্টারডাইমেনশনাল স্টারগেট নিয়ে, যা দিয়ে আপনি অন্য সব ডাইমেনশনে বা মাত্রায় পৌঁছাতে পারতেন। স্টারগেট আসলে এটাই। আপনি যদি অকাল্ট বা গুপ্তবিদ্যা নিয়ে পড়াশোনা করেন, তবে দেখবেন স্টারগেট মানেই হলো অন্য ডাইমেনশনে যাওয়ার পথ বা পোর্টাল। এটা মূলত এক ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে ভ্রমণের বিষয়। এখন আপনারা নিজেদের প্রশ্ন করতে পারেন, ঠিক আছে, কিন্তু এর সাথে এআই এর সম্পর্ক কি? আমি এই সেমিস্টারের বাকি সময় জুড়ে আপনাদের এটাই দেখাবো যে এআই হলো সেই অকাল্ট। আপনারা ভাবছেন এআই বোধহয় কিছু কম্পিউটার প্রোগ্রাম পাগল নার্ডরা চালায়। না ভাই, একদম না। এআই এর পেছনের আসল শক্তি হলো সেই অকাল্টিস্টরা যারা আসলে ঈশ্বর তৈরি করতে চায়। বুঝতে পারছেন? আচ্ছা, চলুন আমরা কারেন হাওয়ের বইয়ের এই অংশটা আবার দেখি। ওপেন এআইতে দুজন মূল ব্যক্তি ছিলেন, যদিও এখন তাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। একজন হলেন স্যাম অল্টম্যান, যিনি ওপেন এআইয়ের প্রধান, আর অন্যজন হলেন ইলিয়া সুতোস্কেভার, যিনি একসময় ওপেন এআইয়ের প্রধান বিজ্ঞানী ছিলেন। আমরা এই অংশটুকু একসাথে পড়ব। অ্যালেন, তুমি কি দয়া করে পড়বে? সুতোস্কেভার এখন এমনভাবে কথা বলছিলেন যেন তিনি কোনো ধর্মপ্রচারক বা ত্রাণকর্তা, যা দেখে তার পুরনো বন্ধুরাও অবাক হচ্ছিলেন এবং অন্য কর্মীরাও বেশ আতঙ্কিত ছিলেন। একদল নতুন গবেষকের সাথে মিটিং করার সময় সুতোস্কেভার এজিআইয়ের জন্য প্রস্তুতির একটি পরিকল্পনা তুলে ধরেন। তিনি শুরু করেন এভাবে: আমরা যখন সবাই বাংকারে ঢুকব। একজন গবেষক তাকে থামিয়ে দিয়ে বললেন, দুঃখিত, কিসের বাংকার? সুতোস্কেভার খুব স্বাভাবিকভাবে উত্তর দিলেন, এজিআই রিলিজ করার আগে আমরা অবশ্যই একটা বাংকার তৈরি করব। তিনি বিশ্বাস করেন যে এই প্রযুক্তি এতটাই শক্তিশালী হবে যে সারা বিশ্বের সরকারগুলোর কাছে এটা পরম কাঙ্ক্ষিত বস্তু হয়ে দাঁড়াবে। এতে ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়তে পারে, তাই এই প্রযুক্তির ওপর কাজ করা মূল বিজ্ঞানীদের সুরক্ষা প্রয়োজন। তিনি আরও যোগ করেন, অবশ্যই বাংকারে যাওয়াটা আপনাদের ঐচ্ছিক ব্যাপার হবে।
ওই গবেষক একদিকে যেমন সুতোস্কেভারকে প্রচণ্ড শ্রদ্ধা করেন, অন্যদিকে আবার নিজের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে তার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখেন। ইলিয়া সুতোস্কেভারের মতো একদল মানুষ বিশ্বাস করেন যে এজিআই তৈরি করা মানে হল এক ধরনের র্যাপচার বা মহাপ্রলয় নিয়ে আসা। তিনি আক্ষরিক অর্থেই র্যাপচার শব্দটি ব্যবহার করেছেন। আক্ষরিক অর্থেই র্যাপচার এর মানে কি? দেখুন, র্যাপচার শব্দটা এসেছে খ্রিস্টীয় ধর্মতত্ত্ব থেকে। ধারণাটা এমন যে মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ হবে এবং সবাই মারা যাবে, তখন যিশুকে পৃথিবীকে বাঁচাতে ফিরে আসতে হবে। ফিরে এসে তিনি প্রথম যে কাজটি করবেন তা হল র্যাপচার সৃষ্টি করা। র্যাপচার হল সেই সব বিশ্বাসীদের জন্য যারা তার সাথে স্বর্গে আরোহণ করবে, যাতে সামনের মহাপ্রলয়, চূড়ান্ত যুদ্ধ বা পারমাণবিক সংঘাত থেকে তারা রক্ষা পায়। এটাই হল র্যাপচার। আর ইলিয়া সুতোস্কেভার ঠিক এই কথাটাই বলছেন। তিনি বলছেন, যখন আমরা এজিআই তৈরি করব তখন আমরা আক্ষরিক অর্থেই আকাশ থেকে দেবতাকে নামিয়ে আনব, আর আমরা যারা এই এজিআই তৈরি করার পুরোহিত, আমরা তার সাথে স্বর্গে আরোহণ করব। অর্থাৎ এজিআই তৈরি হওয়ার পর এটি তৃতীয় বিশ্বযুদ্ধ বা কেয়ামত ডেকে আনবে। তাই আমাদের বাংকারে গিয়ে নিরাপদ থাকতে হবে, যাতে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে পারি এবং পরে আবার নতুন করে এক নিখুঁত পৃথিবী গড়ে তুলতে পারি। পৃথিবী ধ্বংস হওয়ার পর আমরা এই এজিআই দিয়ে একটি স্বর্গ বা প্যারাডাইস তৈরি করব। আবারও বলছি, তাদের পরিকল্পনা হলো সবাইকে মেরে ফেলা, যাতে তারা বিশ্বকে বাঁচাতে পারে। আক্ষরিক অর্থেই এটাই তাদের প্ল্যান। এখন আপনারা হয়তো ভাবছেন, এসব তো পাগলের প্রলাপ, কারেন হাও নিশ্চয়ই একটা পাগল। কিন্তু রোনান ফ্যারো নামে আরেকজন সাংবাদিক আছেন, যিনি নিউ ইয়র্কের একজন অত্যন্ত বিখ্যাত সাংবাদিক। তিনি স্যাম অল্টম্যান এবং ওপেন এআই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন, যেখানে তিনিও একই কথা বলেছেন। অ্যালেন, তুমি কি এটা পড়বে? মে মাসে বাইডেন প্রশাসন এআই প্রযুক্তির ওপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেয়। অল্টম্যান এবং ট্রাম্প সৌদি রাজদরবারে বিন সালমানের সাথে দেখা করতে যান। ঠিক সেই সময়ে সৌদিরা রাজ্যে একটি বিশাল রাষ্ট্রীয় মালিকানাধীন এআই ফার্ম চালু করার ঘোষণা দেয়, যেখানে আন্তর্জাতিক অংশীদারিত্বের জন্য কোটি কোটি ডলার খরচ করা হবে। এর প্রায় এক সপ্তাহ পরে অল্টম্যান সংযুক্ত আরব আমিরাতে স্টারগেট সম্প্রসারণের একটি পরিকল্পনা পেশ করেন। কোম্পানিটি আবুধাবিতে একটি ডেটা সেন্টার ক্যাম্পাস তৈরির পরিকল্পনা করছে, যা সেন্ট্রাল পার্কের চেয়ে 7 গুণ বড় এবং সেখানে মিয়ামি শহরের সমান বিদ্যুৎ খরচ হবে। আসল সত্য হল, আমরা এমন কিছু পোর্টাল বানাচ্ছি যেখান থেকে আমরা সত্যিকার অর্থেই এলিয়েনদের টেকে আনছি। ওপেনএআই এর একজন সাবেক কর্মকর্তা বলেছেন যে এই পোর্টালগুলো বর্তমানে যুক্তরাষ্ট্র এবং চীনে রয়েছে। ওপেনএআই এর একজন সাবেক কর্মকর্তা বলেছেন যে এই পোর্টালগুলো বর্তমানে যুক্তরাষ্ট্র এবং চীনে রয়েছে, আর স্যাম এখন মধ্যপ্রাচ্যেও একটি পোর্টাল যোগ করেছেন। তিনি আরও বলেন, আমি মনে করি এটা বোঝা খুবই জরুরি যে বিষয়টা কতটা ভয়াবহ হতে পারে। এটা এ পর্যন্ত করা সবচেয়ে বেপরোয়া কাজ। ব্যাস, এই তো। এটা কোনো সায়েন্স প্রজেক্ট না ভাই, এটা একটা অকাল্ট বা তান্ত্রিক প্রজেক্ট। এর উদ্দেশ্য হল এই পৃথিবীতে এলিয়েন আর শয়তানদের নিয়ে আসা। এখন আপনারা হয়তো ভাবছেন, এর তো কোনো মানে হয় না। আসলে এর মানে আছে। দাঁড়ান, আমি বলছি এটা কিভাবে কাজ করে। আসলে কি ঘটছে এখানে? এই মানুষগুলো হলো অকাল্টিস্ট। তারা বাস্তবতার মৌলিক রূপটা বোঝে। তারা জানে যে বাস্তবতার উৎস হল মানুষের চেতনা। তাই আপনি যদি মানুষের চেতনা নিয়ন্ত্রণ করতে পারেন, তবে আপনি নিজেই ঈশ্বর হয়ে যাবেন। এটাই প্লেটোর অ্যালেগরি অফ দ্য কেভ বা গুহার রূপক। আচ্ছা, আমরা আগে এটা নিয়ে কথা বলেছি, তবে আমি আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি। কল্পনা করুন, লক্ষ লক্ষ মানুষ একটি সারিতে শিকল দিয়ে বাঁধা আছে। তারা কেবল সামনের দেয়ালের দিকে তাকিয়ে থাকতে বাধ্য। তাদের ঘাড়ও শিকল দিয়ে বাঁধা, তাই তারা মাথা ঘুরাতে পারে না। তাদের পেছনে জ্বলছে এক বিশাল আগুন, আর সেই আগুনের সামনে আছে কিছু এলিট বা অভিজাত মানুষ। তারা কারা আমরা জানি না। তারা কিছু পুতুল নিয়ে আগুনের সামনে খেলা করে, আর সেই আগুনের আলোতে পুতুলগুলোর ছায়া সামনের দেয়ালে পড়ে। এখন সামনের মানুষগুলো কেবল সেই ছায়াগুলোই দেখতে পায়। আসলে এই ছায়াগুলোর কোনো অস্তিত্ব নেই, এগুলোর কোনো গুরুত্ব নেই। কিন্তু যেহেতু আমাদের কল্পনা শক্তি আছে, আমাদের অন্তর্দৃষ্টি আছে এবং আমরা সচেতন, তাই আমরা দেয়ালে এই ছায়াগুলো দেখে সেগুলোকে বাস্তব বলে ধরে নিই। আমরা বিশ্বাস করি এটাই বাস্তবতা। এরপর আমরা সেগুলোর নাম দিতে শুরু করি।
আমরা ভাষা তৈরি করি, ধর্ম তৈরি করি, এমনকি স্কুল তৈরি করি যাতে শিশুদের এই ছায়াগুলোকে বিশ্বাস করতে শেখানো যায়। তো এখানে আসল ধারণাটা হলো সমাজের প্রকৃত সম্পদ হলো মানুষের চেতনা, ঠিক আছে? এই পৃথিবীতে সত্যিকার অর্থে চেতনার বাইরে আর কিছুরই অস্তিত্ব নেই। আর ক্ষমতা হলো মানুষের চেতনাকে নিয়ন্ত্রণ করার এমন এক সামর্থ্য যার মাধ্যমে বাস্তবতাকে নিজের মতো করে সাজানো যায়, ঠিক আছে? এখন এই বাস্তবতা তৈরি করার বিভিন্ন উপায় আছে। প্রথম উপায়টি বর্তমানে খুব সাধারণ, যেটাকে আমরা বলি টাকা। টাকা আসলে একটা ভুয়া জিনিস, এর কোনো বাস্তব অস্তিত্ব নেই। আমাদের কল্পনা এবং আমাদের চেতনাই এটাকে বাস্তবে রূপ দেয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এআই এখন টাকার জায়গা দখল করে নিতে পারে। এআই কিন্তু জীবন্ত কিছু নয়, কিন্তু আমরা যদি মানুষের মনোযোগ এআই এর দিকে ঘুরিয়ে দিতে পারি এবং তাদের বিশ্বাস করাতে পারি যে এটাই সব, তখন এটি তাদের কাছে ঈশ্বর হয়ে দাঁড়াবে। আর এটা কিভাবে সম্ভব? দেখুন, টাকা যখন আসলে কিছুই না, তখন আপনি এটাকে সবখানে ছড়িয়ে দিয়ে এবং সবকিছু নিয়ন্ত্রক বানিয়ে মূল্যবান করে তোলেন। এমন কোনো জায়গা নেই যেখানে টাকা ছাড়া চলা যায়। টাকা না থাকলে আপনি আক্ষরিক অর্থেই না খেয়ে মারা যাবেন। অর্থাৎ আপনি টাকাকে এতটাই আধিপত্যশীল করে তুলেছেন যে মানুষ এর উপর নির্ভর করতে বাধ্য হচ্ছে। এআই এর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আপনি যদি ডেটা সেন্টারগুলোকে সবখানে ছড়িয়ে দেন এবং এআইকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে ফেলেন, তবে মানুষ যখন এর ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে, তখন এআই নিজেই হয়ে উঠবে ঈশ্বর। আর এটা করবেন কিভাবে? ধরুন স্কুলে এআই থাকবে, বাচ্চারা সারাক্ষণ এআই ব্যবহার করবে। একা মানুষদের জন্য আপনি এআই গার্লফ্রেন্ড তৈরি করবেন, অর্থাৎ আপনি এআইকে সবকিছুর ভেতরে ঢুকিয়ে দেবেন। পাশাপাশি মানুষকে বিশ্বাস করাবেন যে এআই হলো কোনো দানব বা এলিয়েন। আপনারা কি বুঝতে পারছেন অপারেশন টার্গেট আসলে কি? এটি হলো স্বয়ং বাস্তবতাকে বদলে দেওয়ার একটি পরিকল্পনা। অপারেশন টার্গেটের উদ্দেশ্য হল মানুষের মনোযোগ এবং আকাঙ্ক্ষাকে এমনভাবে চালিত করা যাতে তারা এলিয়েন বা দানবদের এই পৃথিবীতে আসার পথ তৈরি করে দেয়। আপনি যদি নিজেকে সর্বব্যাপী করে তুলতে পারেন, সবখানে সবকিছুর মধ্যে থাকতে পারেন, একই সাথে যেটা সবকিছু আবার কিছুই না, তবেই আপনি এটা অর্জন করতে পারবেন। আর এটাই হলো এআই এর চূড়ান্ত প্রজেক্ট, ঠিক আছে? এখন প্রশ্ন হল, এটা কি কাজে দেবে? উত্তর হল না। কেন তা বুঝিয়ে বলছি। এখানে মূলত 3টি বড় সমস্যা আছে। প্রথম সমস্যা হল দুর্নীতি। তাত্ত্বিকভাবে এটা কাজ করতে পারে, কিন্তু এটি সফল করতে আপনার লাখ লাখ মানুষের প্রয়োজন। আপনার এমন মানুষ লাগবে যারা কোড লিখবে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে। কিন্তু বর্তমান যুগে কষ্ট করার চেয়ে টাকা চুরি করা অনেক সহজ, তাই না? আমি যদি আপনাকে $1 ট্রিলিয়ন দিই, আপনি কি আসলেই সেই টাকা দিয়ে ডেটা সেন্টার বানাবেন, নাকি টাকাটা মেরে দেওয়ার ফন্দি করবেন? তাই বর্তমান সময়ে দুর্নীতি একটা বিশাল বাধা। দ্বিতীয় সমস্যা হল অকার্যকারিতা। এটা বেশিরভাগ মানুষই বোঝে না। আপনি যত বেশি তথ্য প্রসেস করতে চাইবেন, তত বেশি শক্তির প্রয়োজন হবে। আর এই শক্তির চাহিদা সরল রেখায় বাড়ে না, বরং চক্রবৃদ্ধি হারে বাড়ে। আপনার ডেটাবেজে যদি 10 লাখ মানুষ থাকে এবং আপনি তাদের আচরণের ধরন বুঝতে চান, তবে প্রচুর শক্তির প্রয়োজন। কিন্তু সংখ্যাটা যদি 100 কোটি হয়, তবে পুরো মহাবিশ্বে এত শক্তি নেই যা দিয়ে এই তথ্য প্রসেস করা সম্ভব। তাই দুর্ভাগ্যবশত এআই প্রচণ্ড শক্তি অপচয়কারী এবং এটি খুবই অদক্ষ। বুঝতে পারছেন তো? শেষ সমস্যাটি হল এর ভঙ্গুরতা। অনেক মানুষ মনে করে এআই বোধহয় জগৎ বা মানুষের থেকে আলাদা কিছু, এবং এর লক্ষ্য হল মানুষকে সরিয়ে দেওয়া। না ভাই, বিষয়টা মোটেও তেমন নয়। এআই তৈরিই করা হয়েছে মানুষের ওপর ভিত্তি করে। সহজ কথায়, মানুষের দাসত্বই এআইকে টিকিয়ে রেখেছে। কেন? উদাহরণস্বরূপ ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তির কথা ধরুন। কম্পিউটারকে তো শেখাতে হয় কোন মুখটা কার, আর এই ইনপুটগুলো মানুষকেই দিতে হয়। কম্পিউটার কিভাবে একটা ভেড়া বা কুকুরকে চিনবে? মানুষকে সেই ছবিগুলোতে লেবেল লাগিয়ে দিতে হয়। চ্যাটজিপিটি কেন এত সুন্দর প্রবন্ধ লিখতে পারে? কারণ হাজার হাজার মানুষ আগে থেকে নমুনা হিসেবে ভালো ভালো প্রবন্ধ লিখে রেখেছে। বুঝতে পারছেন, এআই পুরোপুরি মানুষের দাসত্ব এবং আনুগত্যের উপর দাঁড়িয়ে আছে। মানুষ ছাড়া এআই অচল। সমস্যা হল, এআই চালানো মানুষের শ্রমের চেয়েও অনেক বেশি ব্যয়বহুল, আর দীর্ঘমেয়াদে মানুষকে দাস বানিয়ে রাখা বা অনুগত রাখা আসলে খুবই কঠিন।
এবার ডেটা সেন্টারের কথায় আসি। ডেটা সেন্টারের সমস্যা কি? এগুলো প্রচুর পরিমাণে পানি, বিদ্যুৎ এবং অর্থের অপচয় করে। আর সবচেয়ে বড় কথা, এগুলোকে ধ্বংস করা বা অচল করে দেওয়া খুবই সহজ। আমরা ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে দেখছি যে ইরান সেখানে ডেটা সেন্টারগুলোকে টার্গেট করছে, এবং এগুলো উড়িয়ে দেওয়া খুব একটা কঠিন কাজ নয়। তো এআই এর ঈশ্বর হওয়ার পথে এই 3টি হলো প্রধান বাধা। সমস্যাটা হলো, যারা ক্ষমতায় আছে তারা হয় এই সীমাবদ্ধতাগুলো জানে না, অথবা তারা এগুলো বিশ্বাস করতে রাজি নয়। আর এটাই হলো সত্যিকারের এআই অ্যাপোকালিপস বা মহাপ্রলয়। যারা ক্ষমতায় আছে তারা এতটাই অন্ধভাবে বিশ্বাস করে যে এআই পৃথিবীকে বাঁচাবে, যে তারা সেই এআইকে সফল করতে গিয়ে পুরো পৃথিবীটাকেই ধ্বংস করে ফেলবে। এটাই আসল মহাপ্রলয়। আমাদের আজকের যাত্রা এখান থেকেই শুরু, এবং এই সেমিস্টারের বাকি সময় আমরা দেখব কিভাবে এআই শেষ পর্যন্ত পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। কোনো প্রশ্ন আছে? আপনারা কি বুঝতে পারছেন কি ঘটছে? একটা জিনিস মাথায় রাখবেন, যারা এআই নিয়ন্ত্রণ করছে তারা আসলে উন্মাদ। তারা এক ধরনের জাদুকরী বা গুহ মতবাদে বিশ্বাসী। তারা আক্ষরিক অর্থেই একজন ঈশ্বর তৈরি করতে চায়, কিন্তু সেই ঈশ্বরকে সৃষ্টি করার আগে তারা এই পৃথিবীটাকে ধ্বংস করতে চায়। ঠিক আছে? হ্যাঁ, বলুন। আইডিয়াটা হলো এরকম: আগে পৃথিবীটা ধ্বংস করো। যুদ্ধ, দুর্ভিক্ষ আর গণহত্যার মাধ্যমে যখন তুমি পৃথিবী ধ্বংস করে দেবে, তখন তোমার সামনে বাধা দেওয়ার মতো কেউ থাকবে না। এরপর তুমি তোমার পছন্দমতো জগৎ তৈরি করবে, আর সেই নিখুঁত জগৎ এবং নিখুঁত নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করতে তুমি এজিআই ব্যবহার করবে। এজিআইয়ের আসল উদ্দেশ্য হল একটি চূড়ান্ত নজরদারি রাষ্ট্র বা সার্ভেলেন্স স্টেট তৈরি করা। আমরা পরে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেখানে সব কিছু নজরে রাখা হবে এবং আপনি সব সময় এজিআইয়ের হুকুম মেনে চলবেন। আর তাদের যুক্তি হল, তারা আসলে ঈশ্বরে বিশ্বাস করে এবং তারা যা করছে তা মঙ্গলের জন্যই করছে। এটা সিক্রেট সোসাইটি দ্বারাই পরিচালিত হচ্ছে। ঠিক আছে? আজ এই পর্যন্তই। আমরা সামনের সপ্তাহে বাকিটা নিয়ে আলাপ করব।